তুগলক রাজবংশের পতনের পর দিল্লির সালতানাত এক চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় ইতিহাসে আবির্ভাব ঘটে এক নতুন শক্তির, এক নতুন রাজবংশের, আর তা হল সৈয়দ রাজবংশ। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খান। তিনি শুধু দিল্লির সিংহাসনই দখল করেননি, বরং একটি নতুন শাসন কাঠামোর সূচনা করেছিলেন। ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস 1206 থেকে শুরু হয়ে 1857 সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে 1206 সাল থেকে শুরু করে 1526 সাল পর্যন্ত মোট 322 বছর হিন্দুস্তান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি, বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে। 1206 থেকে 1526 সাল পর্যন্ত হিন্দুস্তান নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান মুসলিম রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয়। সাম্রাজ্যগুলো হলো মামলুক সালতানাত, খিলজি সালতানাত, তুগলক সালতানাত, সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন। দর্শক মণ্ডলী, দিল্লির সালতানাতের ইতিহাসের ধারাবাহিক আলোচনায় তুগলক রাজবংশের পতনের পর দিল্লির সালতানাত পেল এক নতুন রাজবংশ, যারা 1414 থেকে 1451 সাল পর্যন্ত দিল্লির সালতানাত শাসন করেছিল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব খিজির খানের উত্থান, দিল্লি দখল, সৈয়দ রাজবংশের প্রতিষ্ঠা ও তার শাসনকালের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো। এই আলোচনার প্রথম পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। 1388 থেকে 1414 হিন্দুস্তানে তখন বেশ অশান্ত পরিবেশ বিরাজ করছে। দিল্লির সালতানাতের তুগলক রাজবংশের পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে প্রায়। সিংহাসনে একের পর এক সুলতান আসছেন, আবার চলেও যাচ্ছেন। আমিররা সাম্রাজ্যের চেয়ে নিজেদের স্বার্থের দিকেই নজর দিচ্ছেন বেশি। নিজেদের সুবিধা মতো দল বদল করছে তারা। ফলশ্রুতিতে সাম্রাজ্যের শাসন কেন্দ্র দুর্বল হয়ে পড়ল। কেন্দ্র দুর্বল হলে যা হয় আর কি, দিল্লির সালতানাতের ভাগ্যেও তাই হতে যাচ্ছে। বিভিন্ন প্রদেশ থেকে বিদ্রোহের খবর আসছে। সবাই নিজ নিজ প্রদেশ নিয়ে স্বাধীনতা ঘোষণা করে স্বাধীন সুলতান হতে চলেছে। খিজির খানের পিতা মালিক সুলাইমান ছিলেন মুলতানের গভর্নর। মালিক সুলাইমানের মৃত্যুর পর তুগলক সালতানাতের সুলতান ফিরোজ শাহ তুগলক খিজির খানকে মুলতানের গভর্নর হিসেবেই বহাল রেখেছিলেন। কিন্তু মল্ল ইকবালের ভাই সারাং খান খিজির খানকে পছন্দ করতেন না। তিনি দিল্লির সালতানাতের বিশৃঙ্খলার দিনগুলিতে খিজির খানকে মুলতানের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পালিয়ে যেতে বাধ্য করেন। মুলতানে অবাঞ্ছিত ঘোষিত হওয়ার পর খিজির খান মালবে চলে যান। সে সময় তৈমুরের বাহিনী তখন মালবে অবস্থান করছিল। খিজির খান তখন তৈমুরের আনুগত্য স্বীকার করলেন এবং তৈমুরকে দিল্লি আক্রমণ করতে সহায়তা করলেন। এই আমন্ত্রণ পেয়ে তৈমুর হিন্দুস্তান আক্রমণে দ্বিতীয়বার ভাবলেন না। এতদিন হিন্দুস্তান আক্রমণ করবেন ভাবলেও মুসলিম শাসন প্রতিষ্ঠিত থাকায় হিন্দুস্তান আক্রমণ করেননি তৈমুর। কিন্তু এখন তো সেই শাসন নিজেই টালমাটাল, এখন আর আক্রমণ করতে বাধা কোথায়? তাই 90,000 সেনার এক বিশাল বাহিনী নিয়ে তিনি নিজে হিন্দুস্তান অভিমুখে রওনা দিলেন। তৈমুর তখন সিন্ধু নদীর তীর থেকে দিল্লির সালতানাতের রাজধানীর দিকে অগ্রসর হয়েছেন। পথে যা কিছু পড়েছে সব ধ্বংস করতে করতে এসেছেন। দিল্লি এসে পৌঁছানো পর্যন্ত তার বাহিনীর হাতে প্রায় 1 লক্ষ যুদ্ধবন্দী ছিল। তৈমুরের বাহিনী যখন দিল্লি বাহিনীর মুখোমুখি অবস্থান নিয়ে বসেছে, তখন এই যুদ্ধবন্দীরা একটি ভুল করে ফেলল। তারা দিল্লির সেনাবাহিনীর সমর্থনে উচ্চস্বরে চিৎকার করে উঠল। তৈমুরের কপালে ভাঁজ পড়ল। সামনে শক্তিশালী একটি সেনাবাহিনী আর পেছনে 1 লক্ষ যুদ্ধবন্দী। সুযোগ পেলে এই যুদ্ধবন্দীরা পেছন থেকে সমস্যার সৃষ্টি করবে, এটা নিশ্চিত। তাই তৈমুর ওই 1 লক্ষ যুদ্ধবন্দীকে একসাথে হত্যার নির্দেশ দিয়ে দিলেন। যুদ্ধের ইতিহাসে সম্ভবত এই প্রথম এমন নারকীয় হত্যাকাণ্ড চলল।
এরপর দিল্লিতে প্রবেশ করে 18 ডিসেম্বর 1398 সালে তৈমুর ও তার সেনাদল দীর্ঘ 15 দিন ধরে লুণ্ঠন ও হত্যাকাণ্ড চালালো। তৈমুরের বাহিনী দিল্লির দরবার থেকে প্রচুর পরিমাণ ধন সম্পদ লুণ্ঠন করে। যে সকল সম্পদ 192 বছর ধরে অর্থাৎ 1206 খ্রিস্টাব্দ থেকে 1398 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির আফগান, তুর্কি, পূর্বসূরিদের যে শাসকরা ছিলেন, যারা দিল্লির সালতানাত শাসন করেছিলেন, তারা যে সকল ধন সম্পদ সালতানাতে জমা করেছিলেন, সেই সকল ধন সম্পদ তৈমুর লুণ্ঠন করে নিয়ে গেল। সে যাই হোক, তৈমুর নিজেও বুঝতে পেরেছিলেন তিনি হিন্দুস্তানে অনেক বেশি রক্তপাত করে ফেলেছেন, আর তাই হিন্দুস্তানকে সরাসরি নিজ সাম্রাজ্যভুক্ত না করে তিনি খিজির খানের কাছে পাঞ্জাব তথা হিন্দুস্তানে নিজের অধিকৃত ভূখণ্ডের দায়িত্ব দিয়ে হিন্দুস্তান ত্যাগ করেন। কিন্তু এই অশান্ত দিনগুলিতে খিজির খান হিন্দুস্তানের উপর পুরোপুরি আধিপত্য কায়েম করতে পারেননি। দীপালপুর, মুলতান আর সিন্ধুর অংশবিশেষ ছাড়া হিন্দুস্তানের আর কোথাও তার তেমন নিয়ন্ত্রণ ছিল না। আর তাই শীঘ্রই হিন্দুস্তানের উপর আধিপত্য বিস্তারের অভিযানে তিনি নিজেকে নিয়োজিত করলেন। তৈমুর দিল্লি ত্যাগ করার পর রাজধানী শহর ও এর আশেপাশের এলাকায় রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়। এই শূন্যতার সুযোগে তুগলক বংশের শেষ সুলতান মাহমুদ শাহের প্রাক্তন প্রধানমন্ত্রী মল্ল ইকবাল খান দিল্লির নিয়ন্ত্রণ গ্রহণ করেন। যদিও তিনি কিছু সময়ের জন্য দিল্লির শাসন চালান, তার শাসন দীর্ঘস্থায়ী হয়নি। শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলায় তার প্রশাসন ধীরে ধীরে ভেঙে পড়ে এবং 1405 সালে মল্ল ইকবাল খান দৌলত খান লোদির কাছে পরাজিত হয়। 1405 সালে মল্ল ইকবাল খানের পতনের পর আফগান উমরাহ দৌলত খান লোদি দিল্লির শাসনভার গ্রহণ করেন। দিল্লির এই শাসনকালে তিনি নিজেকে সুলতান হিসেবে ঘোষণা করেন না, কিন্তু কার্যত শাসক হিসাবে কাজ করেন। তার শাসনকালে দিল্লিতে সাময়িক স্থিতিশীলতা ফিরে আসে, তবে তার ক্ষমতা স্থায়ী হয়নি। 1408 সালের মধ্যে তিনি তার অবস্থান হারান। 1408 সালে দৌলত খানের পতনের পর তুগলক রাজবংশের শেষ সুলতান মাহমুদ শাহ আবার দিল্লির শাসন ক্ষমতা ফিরে পান, কিন্তু এই দ্বিতীয় দফায়ও তার শাসন ছিল দুর্বল ও সীমিত। তিনি কোনো কার্যকর প্রশাসন গঠন করতে ব্যর্থ হন এবং দিল্লির চারপাশের অঞ্চলগুলো তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অবশেষে 1413 সালের শেষ দিকে বা 1414 সালের শুরুতে তুগলক বংশের শেষ সুলতান নাসির আল-দিন মাহমুদ শাহ মৃত্যুবরণ করেন। মাহমুদ শাহ মৃত্যুর পূর্বে কোনো উত্তরাধিকারী নির্ধারণ করতে পারেননি, যার ফলে তার মৃত্যুর পর দিল্লিতে শাসন ক্ষমতার সম্পূর্ণ শূন্যতা সৃষ্টি হয়। আর এই সুযোগে বিভিন্ন আমির ও উমরাহদের মধ্যে ক্ষমতা দখলের প্রতিযোগিতা শুরু হয়। শাসন ক্ষমতার অনুপস্থিতি এবং প্রশাসনিক বিশৃঙ্খলার ফলে দিল্লির শহর আবারও এক অনিশ্চিত রাজনৈতিক পরিণতির মুখে পড়ে। এই রাজনৈতিক শূন্যতার সুযোগ নেন খিজির খান এবং পাঞ্জাব থেকে ধীরে ধীরে তার প্রভাব দিল্লির দিকে বিস্তৃত করতে থাকেন। তিনি শাসন ক্ষমতা গ্রহণের কয়েক বছর পূর্বেই ধীরে ধীরে পশ্চিম ও উত্তর ভারতের নানা অঞ্চলে সামরিক অভিযান ও কৌশলী জোট গঠনের মাধ্যমে নিজের শক্তি সুদৃঢ় করেন। অবশেষে 1414 সালের 6 জুন তৈমুরের প্রতিনিধি ও প্রাক্তন গভর্নর খিজির খান দিল্লি আক্রমণ করেন। দুর্বল প্রতিরোধ ভেঙে তিনি রাজধানী দখল করেন। এর মাধ্যমে তুগলক বংশের অবসান হয় এবং সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হিসেবে দিল্লির সালতানাতে নিজের স্থান করে নেন খিজির খান। তার শাসন দিল্লিতে নতুন এক রাজবংশের সূচনা করে। যদিও তিনি নিজেকে সুলতান ঘোষণা করেননি, বরং তৈমুরের উত্তরসূরি শাহরুখ মির্জার প্রতিনিধি হিসেবে শাসন চালান। এটাই ছিল তার রাজনৈতিক কৌশল। খিজির খানের শৈশব ও জন্মস্থান নিয়ে ইতিহাসে মতভেদ আছে, তবে অধিকাংশ ঐতিহাসিক মনে করেন যে তিনি পারস্য বা খোরাসান থেকে আগত এক সম্ভ্রান্ত সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন এবং নিজেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হিসাবে দাবি করতেন। তিনি ধারণা করা হয় তার পূর্বপুরুষেরা পারস্য বা মধ্য এশিয়ার খোরাসান অঞ্চল থেকে ভারতে এসেছিলেন।
খিজির খানের শাসনের মূল লক্ষ্য ছিল শৃঙ্খলা ফিরিয়ে আনা। তিনি একটি কেন্দ্রীয় প্রশাসন গড়ে তোলেন এবং বিশ্বস্ত সেনাপতিদের মাধ্যমে বিভিন্ন অঞ্চল নিয়ন্ত্রণ করেন। দোয়াব অঞ্চলে বিদ্রোহ দমন করেন, নতুন করে রাজস্ব ব্যবস্থা চালু করেন এবং কৃষকদের স্বস্তি দেন। তিনি হিন্দু জমিদারদের সঙ্গে কৌশলী সম্পর্ক গড়ে তোলেন এবং ধর্মীয় দমননীতি প্রয়োগ না করে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করেন। 1414 সালে তিনি কাটাহারের রাজা হরি সিংহের বিদ্রোহ দমনে মালিক তুফাকে প্রেরণ করেন। মালিক তুফা ছিলেন খিজির খানের উজির। যুদ্ধে রাজা হরি সিং পরাজিত হয়ে পলায়ন করেন, পরে অবশ্য আত্মসমর্পণ করে বার্ষিক কর আদায়ে সম্মত হন। 1418 সালে হরি সিং আবারও বিদ্রোহ করলে এবার তাকে একেবারেই মূলোৎপাটন করা হয়। এছাড়া খিজির খান মালিক তুফার নেতৃত্বে 1416 সালে বায়না আর গোলালিয়ারের দিকেও একটি সেনাবাহিনী প্রেরণ করেছিলেন। তবে তার শাসনকাল ছিল নানা সীমাবদ্ধতায় পরিপূর্ণ। তিনি কখনোই নিজেকে সুলতান উপাধি গ্রহণ করেননি, ফলে তার রাজনৈতিক অবস্থানও ছিল দুর্বল। দিল্লির বাইরে যেমন গুজরাট, মালওয়া ও বাংলার মতো রাজ্যগুলো স্বাধীনভাবে চলছিল সে সময়। সেসব পুনরুদ্ধার তার পক্ষে সম্ভব হয়নি। সামরিক শক্তিও সীমিত ছিল, যা তার শাসনের বিস্তারে বাধা সৃষ্টি করে। 1421 সালে খিজির খান মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার পুত্র মুবারক শাহ দিল্লির সিংহাসনে বসেন এবং সুলতান উপাধি গ্রহণ করেন। খিজির খানের রেখে যাওয়া প্রশাসনিক ভিত্তির উপর দাঁড়িয়ে মুবারক শাহ আরও কার্যকর শাসন গড়ে তোলেন। সৈয়দ বংশের ভিত রচনা করে ইতিহাসে খিজির খান স্মরণীয় হয়ে থাকবেন। সত্যি কথা বলতে খিজির খান ছিলেন একজন সংকটময় সময়ের নেতা। তিনি এমন এক সময় দিল্লির ক্ষমতায় আসেন যখন দিল্লি রাজনৈতিকভাবে পতনের মুখে এবং মুসলিম শাসন ব্যবস্থা প্রায় ধ্বংসপ্রাপ্ত। চারিদিকে বিশৃঙ্খলা এবং বিভিন্ন প্রদেশের শাসকগণ নিজেরাই স্বাধীনভাবে তাদের প্রদেশ শাসন করছিল। সেই সময় খিজির খান দিল্লির সিংহাসনে বসেন। তার এই বিচক্ষণতা, সামরিক দক্ষতা এবং কৌশলী শাসন নীতির মাধ্যমে তিনি দিল্লিতে একটি নতুন রাজবংশ প্রতিষ্ঠা করেন এবং মুসলিম শাসনের ধারাবাহিকতা বজায় রাখেন। যদিও তার শাসনকাল দীর্ঘ নয় এবং সীমিত ক্ষমতার মধ্যে আবদ্ধ ছিল, তবুও তিনি ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন। আর এইভাবেই সৈয়দ রাজবংশের সূচনা ঘটে এবং দিল্লি আবারও একটি কেন্দ্রীয় শাসনের আলো দেখতে পায়, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খিজির খান। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা শুনলেন দিল্লির সালতানাতের 322 বছরের ইতিহাসে নতুন এক সালতানাতের ইতিহাস। যে সালতানাতের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খান, আর সেই সালতানাত ছিল সৈয়দ রাজবংশ। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি।